আমরা আসবো বাংলাদেশ সঙ্গীত একাডেমির পক্ষ থেকে এমন একজন মানুষের সাক্ষাৎকার আজকে আপনাদের সামনে দেখানো হবে। তিনি বাংলাদেশ সঙ্গীত একাডেমির একজন মাননীয় সদস্য। তিনি পণ্ডিত অজয় চক্রবর্তী ও সুরসাধক মান্না দে তার শিক্ষাগুরু। তাদের কাছে তিনি গান শিখেছেন। হিন্দি, বাংলা, তামিল, তেলেগু ভাষায় বিভিন্ন ছায়াছবিতে তার কণ্ঠ শ্রোতা বন্ধুদের মন জয় করে নিয়েছে। সঙ্গে রয়েছে অসংখ্য টিভি সিরিয়ালের গান। তিনি হলেন একজন বিশিষ্ট জনপ্রিয় গীতিকার, সুরকার, প্লেব্যাক সিঙ্গার সূর্য ভট্টাচার্য। বাংলা ছায়াছবি পুরুষোত্তমে তিনি আর.ডি. বর্মনের সুরে গান করেছেন। কাজ করেছেন বিখ্যাত এ.আর. রহমান সাহেবের সঙ্গে এবং বোম্বের যতীন ললিত সহ বিশিষ্ট সুরকার গীতিকারদের সঙ্গে। আজকে আমরা সূর্য ভট্টাচার্য, আমাদের ঘরের মানুষ, তার সাক্ষাৎকার দেখব। এই সাক্ষাৎকারটি নিয়েছেন আমাদেরই সদস্যা শ্রীমতী রূপা সরকার। নমস্কার, আমরা আজকে মান্না দে সঙ্গীত একাডেমি থেকে এসেছি। আমি এসেছি শ্রী সূর্য ভট্টাচার্যের কাছে, যিনি মান্না দের খুব ঘনিষ্ঠ এবং তার কাছে গান শিখেছেন, তার সান্নিধ্য পেয়েছেন। আমরা তার কথাও কিছু আপনার কাছে থেকে শুনবো। প্রথমেই জিজ্ঞেস করি যে আপনি তার কাছাকাছি হলেন কি করে, এলেন কি করে তার কাছাকাছি? আমার এই ঘটনাটা খুব ইন্টারেস্টিং। আমি প্রথম একটা গান রেকর্ড করেছিলাম বম্বেতে। তো আমার সঙ্গে তবলা বাজিয়েছিলেন, ওনার সঙ্গে যিনি তবলা বাজাতেন ইন্দ্রনাথ মুখার্জি। তো তিনি বাজিয়েছিলেন। তো পরে আমি যখন ওনার সঙ্গে আবার আমার সেকেন্ড টাইম দেখা হয়, তো উনি আমাকে তখন বললেন যে ভাই, তোমার গান আমার খুব ভালো লেগেছে। তো মান্নাবাবুর নাম করে উনি বললেন যে এরকম, যে উনি এরকম ধরনের যারা ভালো কাজ করতে চায়, ভালো গায়, তাদের হয়তো উনি লাইক করেন বলেই আমি বুঝি। তোমার সঙ্গে কি হবে আমি জানি না, কিন্তু তোমাকে আমি যদি নিয়ে যাই তোমার কোনো আপত্তি আছে? না আপত্তি। উনি যদি আমাকে বলেন যে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছি, আমি জানো আমার ঘাড়টাই ধন্য হয়ে গেল যে ওর ধাক্কা পড়েছে আমার ঘাড়েতে, ওইটাই আমার জন্য অনেক বড় কথা। গান শেখা তো অনেক দূর কি বাত। তো উনি আমাকে নিয়ে গিয়ে মানে অ্যাপয়েন্টমেন্ট করে উনি আমাকে বসিয়ে দিয়েছিলেন। এর বেশি কিছু মানে উনিও মানে জানেন না যে কি হবে, এর পরিণামটা কি হতে পারে। মানে উনি আমাকে জাস্ট মানবর কাছে বসিয়ে দিয়েছিলেন। তারপরে আমি বসতে, তখনও উনি, ওনার ওই বাইপাস হয়নি, তখন উনি 555 সিগারেট খেতেন। তো ওরকম আমাকে বসে বলে একটা কিছু গান করো করে বলে এরকম করে সাইড ফেস করে একটা সিগারেট ধরিয়েছেন আর কি। তো আমি বসে আমি দেখলাম যে এই লোকের কাছে আমি যাই শোনাই মানে সেটা মানে ভেসে যাবে আমার। কিন্তু একটা সেফ গেম আছে, সেটা হচ্ছে যে আমার দাদুরা ছিলেন অতীত দিনের প্রখ্যাত গীতিকার সুরকার অনিল ভট্টাচার্য, গীতিকার সুরকার, এবং সুরকার নির্মল ভট্টাচার্য। এরা ছিলেন আমার বাবার দুই কাকা, দুজনেই ব্যাচেলর ছিলেন। তো বাবার আপন কাকা দুজনে। তো ওটা হচ্ছে আমার বাড়ির গান। এখন আমার বাড়ির গান আমি যা খুশি করতে পারি, ভুলও গাইতে পারি, তাতে কারো কিছু বলার নেই। তো একটু কম গালাগাল খেতে পারি এই ভেবে, ওইটাই আমি দেখলাম এটা আমার সেফার রাস্তা। তো আমার এখনো ওই যেটা আমি গতকাল টেলিভিশনেও যেটা গাইলাম আর কি, রাধিকা বিহনে কাঁদে, সতীরাম মুখোপাধ্যায়ের গাওয়া সুপারহিট গান, অনিল ভট্টাচার্যের লেখা, নির্মল ভট্টাচার্যের সুর, আমি গাইতে শুরু করলাম। আর ওটা আমার একটা খুব লাকি গান। আমি পরবর্তীকালে পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছেও যখন গেছি শিখতে, তখনও আমি ওই গান গেয়েছি। ওটা আমার হলে আমি অ্যাপ্রুভ হয়ে যাই দেখি। কালও আমি টিভিতে ওই গান গাইলাম, প্রোগ্রাম হিট হয়ে গেল। ওটা আমার একটা কিছু আছে, আশীর্বাদ আছে। ওটা আশীর্বাদ বলেই আমি মনে করি, বাড়িতে দাদুদের আশীর্বাদ। তো ওই গানটা গাইলাম, সিগারেটটা মাঝপথেই উনি নিভিয়ে বন্ধ করে দিয়ে রেখে দিলেন দেখলাম। তারপরে অন্যদিকে তাকিয়ে রইলেন, কিন্তু আমার দিকে একবারও তাকালেন না গান করার সময়। গান শেষ হওয়ার পর একটা একদম এরকম করে আপনার একটা অ্যারোগেন্ট একটা চামড়ি যেটা ছিল বরাবর, এরকম ফিরে, তখন মানে বাইপাসের আগে তো মানে আরো তখন ব্যাপারটা আরো সাংঘাতিক ছিল। এরকম করে তাকিয়ে আমাকে বলছেন যে তুমি না এমন একটা ছেলে, না মনে হচ্ছে এত রাগ হচ্ছে তোমাকে দেখি না, যে সব কিছু ভেতরে রেখে দিয়েছো ভালো ভালো জিনিসগুলোকে, আর সেগুলোকে তালা চাবি দিয়ে বন্ধ করে চাবিটাকে ফেলে দিয়েছো সমুদ্রে একেবারে ছড়ে, যাতে কেউ সেটা খুঁজে না পায়। এইটার মানেটা কি, এই মতলবটা কি তোমার? মানে আমি তো বুঝতেই পারছি না এই কথার অর্থ কি, তাই আমি বুঝতে পারছি না, তাতে উত্তরটা আমি দেবো কোথা থেকে।
বলে তুমি তোমার ভেতরে যে জিনিসগুলো আছে তুমি চেপে চেপে রেখেছো কেন? এটা একটা ওপেন করে গাওয়া, যে হ্যাঁ দেখো আমার গলার ভিতরে এই সব কোয়ালিটি আছে, চেপে চেপে কঞ্জুসি করে করে গাইছো কেন? গলাটাকে ছাড়ছো না কেন? গলার থ্রো কোথায়, গলার ভলিউম কোথায়, তার ব্যালেন্স কোথায়, এগুলো নিয়ে কখনো চিন্তা করেছো কি? কেউ তোমায় বলে যায়নি, তথচ তোমার ভিতরে এত কিছু ভগবান দিয়েছেন, তুমি কিছুই করোনি এগুলো নিয়ে। তারপর একটু শান্ত হলো, আস্তে আস্তে বুঝলো যে হয়তো প্রথম দিন একটু বেশি হয়ে গেছে। তারপরে আরো এটা সেটা কথা বলতে বলতে তারপর বলে আরো দু একটা গান এটা ওটা শুনলো। তারপর বললো তোমার বাড়ির গান কিন্তু আমিও জানি। বলে আমাকে আমার দাদুরই দু একটা গান সেই ওনার সময়ের শিল্পী শিলা সরকারের গাওয়া আলো ঝলমল পূর্ণিমা রাতে জ্যোৎস্না রাতে, তারপর মাধবী রাতে ওইসব গান শুনিয়ে দিল। শুক্রবার সরকারের এই পথে যখন নিজের বাড়ির গানগুলো আমাকে সব একটু একটু মুগড়া মুগড়া শুনিয়ে দিল। তাহলে তুমি কিন্তু একটু নিজের মতো করে গেয়েছো, নির্মলবাবু এরকম সুর করতেন না কিন্তু, আমি দেখেছো, এতেও আমি পরিত্রাণ পেলাম না। তো যাই হোক, তারপর বললে যা করেছো অবশ্য ভালোই করেছো, কিন্তু তোমার এক্সপোজিশন নেই, তুমি গাইতে মানে গানটা ভালোবাসো, গাইবার ক্ষমতা আছে কিন্তু গাইতে জানো না। তো ওটা হয়ে যাবে, কিন্তু অনেক পথ যেতে হবে। আর তারপর বললেন যে তোমার আরেকটা প্রবলেম, তুমি যে 3-4খানা গান শোনালে, সব গান শুনে আমার মনে হচ্ছে তুমি ভজন গাইছো। সব গান তোমার মনে হচ্ছে যে একটা ভীষণ ভালো ছেলে, যে কোনো মহিলার পায়ের দিকে ছাড়া কোনোদিন কিছু দেখেনি, আর একদম মানে সে একদম শান্ত শিষ্ট লালু ছেলে বলে না, ঠিক আমাকে মানে গালিয়ে ভূত ভাগিয়েছিল। প্রথম দিনটা আমার ভীষণ খারাপ গেছে, মানে যে এইরকম ভাবে চললে বাবা, তো তুমি ঠিক আছে তোমার বাবা মার কাছে খুব ভালো থাকবে, বাড়িতে সবাই বলবে ভীষণ ভালো ছেলে, কিন্তু গান হবে না। তুমি অভিনয়, তুমি কোন চরিত্রের জন্য গানটা গাইছো, সেই চরিত্রের ডিমান্ডটা তোমায় ফুলফিল করতে হবে। তুমি মদ নাও খেতে পারো, কিন্তু মাতালের গান দিলে তুমি বলবে আমি মদ খাইনি তাই জন্য আমি কোনোদিন জানি না কি করে মাতালের গান গাইতে হয়। এটা হলো কথা? তোমাকে তুমি কি করো, গঙ্গা জল খাও, আমার কিছু আসে যায় না, তুমি গানটা কেন করতে পারছো না? তুমি এক্সপ্রেশনটা কেন দিতে পারবে না? তোমায় জানতে হবে তোমাকে একটা মাতাল কিরম গান গায়, যখন তার কি অবস্থা হয়, তার সেই ইনটক্সিকেশন সম্বন্ধে তোমার ধারণা থাকা উচিত। সবকিছু জানবার জন্য প্র্যাকটিক্যালি করবার দরকার নেই, তুমি যদি সেটাকে অনুভব দিয়ে বুঝতে চেষ্টা করো, তুমি অনেক কিছু জানতে পারবে। একটা বিবাহিত লোকের রোল প্লে করার জন্য কি বিয়ে করতে হবে তবে সেটা করতে পারবে? এরকম কোনো কথা না, ওটা তোমাকে বুঝতে হবে, সেটা শিল্পীর চোখ দিয়ে সেটা দেখতে হবে। শিল্পীদের অনেক কিছু দেখতে হয় যেটা নাকি সাধারণ লোক দেখতে পায় না, সেই জন্যই তারা শিল্পী, তাই জন্যই তারা বাজারে এত সম্মানিত। নাহলে তো প্রত্যেকটা লোকই শিল্পী হতো আর সবাই তারা সম্মান আলাদা করে কিছু থাকতো না। কেন আর্টিস্টদের লোকে কদর করে? কারণ ওই চোখের সামনে এই সবই দেখতে পাচ্ছে সবাই, কিন্তু ওরা একটু অন্য কিছু দেখতে পায়। সেই অন্য কিছু দেখতে পাওয়ার চোখটা কবে খুলবে? আর বলে দেখবে পাশ দিয়ে একটা সুন্দর মহিলা গেলে চেয়ে দেখবে, বলে বাড়ি থেকে আবার এসব জন্য বলো না, তাহলে আবার বলবে কি সব ভুলভাল শেখাচ্ছে। দেখবে একটা সুন্দর ফুল ফুটে থাকলে তুমি দেখো না। আমি সেই দিন অ্যাকচুয়ালি ওনার কাছ থেকে যেটা, মানে এটা তো মজার করে বললাম, এটা মূল মন্ত্রটা পেলাম যে আমরা যাকে কলুষতা বলি সেটা সবসময় কলুষতা নয়, সৌন্দর্য বোধ। পৃথিবীতে এত বড় একটা ইম্পর্টেন্ট জিনিস, আমি যে কোনো জিনিসের মধ্যে সেটা খুঁজে পেতে হবে আমাকে। সেটা একটা সুন্দর ফুলের মধ্যে হতে পারে, একটি সুন্দর মেয়ের মধ্যে হতে পারে, একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্যের ভেতর হতে পারে। সবকিছুর মধ্যে যে সৌন্দর্য বোধটা যদি আমরা না অনুভব করতে পারি, তা না হলে আমরা গান করতে পারবো না। এবং ওনার পরবর্তীকালে যেগুলো সব তো বলে বোঝানো সম্ভব না, কিন্তু নাটশেলে বলছি যে ওনার হিসাব মতো 50% হচ্ছে এই সমস্ত যা আমরা কালোয়াতি করি, এই সারেগামা পাদানিসা আর রাগ রাগিনী আর রেয়াজ করা, সো কল্ড মিউজিক সেশন বলতে আমরা যা বুঝি, আর 50% হচ্ছে এই ধরনের অ্যাস্থেটিক্যাল থিঙ্কিং এবং জীবনকে বোঝা, জীবনকে অনুভব করাটা। কিন্তু উনি আমাকে খুব বেশি রকম জোর দিয়েছিলেন যে সব জিনিসটাকে, গানটাকে বোঝো, গানের চরিত্রটাকে বোঝা, তার নটিনেস, টিকলিংটা। বলে যে তুমি কি করে গাইবে সবে যখন আকাশ জুড়ে মেঘ জমেছে, ঝড় ওঠেনি, বাতাসটাতে ঘোর লেগেছে, ও কেন তখন উড়িয়ে আঁচল খোলা চুলে বাইরে এলো, দেখে তো আমি মুগ্ধ হবই, আমি তো মানুষ, ও কেন এত সুন্দরী হলো। এই যে অ্যালিবাই দেওয়ার টেন্ডেন্সি, এটা কত বড় একটা দুষ্টুমি। সেই দুষ্টুমিটাকে তো সে বলছে তুমি কোনোদিন ওরকম ভাবে না দেখো কারুকে, এবং তার সৌন্দর্য বোধ কি সবসময় কি অশ্লীল হতে হবে? তার মধ্যে সৌন্দর্য বোধ নেই? সেই সৌন্দর্য বোধটাকে যদি তুমি জীবনে না অনুভব করো, তাহলে তুমি কোনো দিন ওই এক্সপ্রেশনটা দিতেই পারবে না। তুমি আমার মতো কি করে তুমি আশা করো যে কোনোদিন তুমি গাইবে? কারণ কি এরকম হতেই পারে না, কারণ আমি জীবন কিভাবে দেখেছি, আমি ওই সৌন্দর্যটা জানি। আর বলে দেখো আরো তোমাকে একটা নিরাপদ উপায় বলছি, এমন সুন্দর কারোকে ভাবো
যার স্বাভাবিক উপায় পৃথিবীতে অ্যাভেলেবেল হতেই পারে না। মানে তুমি তোমার চাঁদ তারা ফুল পাখি দিয়ে তাকে এমন করে সাজাও, অমন সুন্দর আর কেউ যেন না হতে পারে। তাহলে তুমি বেঁচে গেলে, তোমার আর কারোর সঙ্গে মিল পেলে না। আর পাশের বাড়ির কোনো মেয়ের সঙ্গে যদি তুমি মিল করো, কাল কি হবে কেউ বলতে পারে না। তো এমন সুন্দর করে সাজাও যে সে একটা অপরূপ কিছু, মানে তা কোনোদিন বাস্তবে হয়তো ওরকম কোনো কাউকে পাওয়া সম্ভব নয়, সে শুধু তোমারই থাকবে। আর পরবর্তীকালে ওনাকে অনেকভাবে দেখে আমার যা মনে হয়েছে যে যতই বলুক, উনি নিজের জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রমাণ করেছেন যে হি ইজ ম্যারিড টু মিউজিক ফার্স্ট দেন এনিবডি। এবং এটা প্রত্যেক শিল্পীর জন্য খুব প্রয়োজনীয়। আমি লাস্ট ওনার সঙ্গে আমার যেটা দেখা হয়েছিল মানে বম্বেতে, সেটা হচ্ছে উনি একটা প্রোগ্রামে এসেছিলেন, সি প্রিন্সেসে উঠেছিলেন জুহুর কাছে, এবং ওখানে আমি দেখা করতে গিয়েছিলাম। মানে 4:45 নাগাদ গিয়ে পৌঁছেছিলাম। আমার 4টে অ্যাপয়েন্টমেন্ট ছিল, 4:45 পৌঁছেছিলাম। নিচ থেকে খবর দিলাম, তো কি একটা উনি বারণ করে রেখেছিলেন, মানে শুধুমাত্র বলে আমার নামটাই এরকম কিছু আমি যেহেতু বলে দিয়েছিলাম, তাই মানে উনি ওখানে আছেন ওটা যেন কেউ বিরক্ত না করে, এরকম কিছু একটা কিছু ব্যবস্থা ছিল আর কি। যাই হোক, তো আমার নামটা বলে আমি বললাম যে আমি জানি যে আপনারা বলছেন উনি ওঠেননি এখানে, এরকম ইনস্ট্রাকশন, বাট এনিওয়ে আমাকে উনি ডেকেছেন। এটা পর ওরা আমাকে উপরে যেতে বললো। আমি যখন ঘরে গেলাম তখন বোধহয় বেহারা কিছু বোধহয় কোনো খাবারের প্লেট বা চায়ের কাপ টাপ নিয়ে গেছে বোধহয়। দরজাটা একটু আধে জন্য ছিল, তো আমি নক নক করতে উনি বুঝতে পেরেছেন যে আমি এসেছি। ভেতরে এসো, ভেতরে এসো। তো ভেতরে গিয়ে আমি যেটা একটা জিনিস দেখলাম, খুব সামান্য একটা দৃশ্য, কিন্তু ওই দৃশ্যটা থেকে আমি বুঝতে পারলাম যে কেন আমাদের হয় না আর ওদের হয়। সেটা হচ্ছে লোকটা দুপুরবেলা রিল্যাক্স করছে একটা বড় ডাবল বেড খাটের মধ্যে, হারমোনিয়ামটাকে আঁকড়ে ধরে দুপুরবেলা শুয়ে মানে ঘুমোবার মতো পজিশনে, মানে আরাম করছে। হ্যাঁ, কিন্তু হারমোনিয়ামটাকে আঁকড়ে যেভাবে ছিল, আমার পোজটা দেখে মনে হলো যে অনেকে যেমন কাউকে নিয়ে আয়াসি করে না, বা নিজের সহধর্মীর সঙ্গে একটা খুব অন্তরঙ্গ মুহূর্ত কাটায়, ঠিক তেমনি ভাবে হি ইজ এমব্রেসড উইথ দ্যাট হারমোনিয়াম। এবং মাঝে মাঝে আমি যখন এসে বসলাম, আমাকে বসতে বললো, নানা রকম প্রশ্ন উনি আমাকে, কেমন আছো, সকল ইনিশিয়াল কথাবার্তা এসব বলছেন, কিন্তু মাঝে মাঝে না ওই একটু একটু রিডটা দাবাচ্ছেন, করছেন, মানে ওর মধ্যে একটা চলছে, কিন্তু কথা বলছেন কিন্তু অবচেতনে উনি কিন্তু ওটার সঙ্গে ওটা মানে হি ইজ ফিলিং কমফোর্টেবল উইথ দ্যাট পোজ এন্ড পোস্টার এন্ড দ্য কোম্পানি। তখন বুঝলাম যে কি লোকটার বিয়ে হয়েছে এই হারমোনিয়ামটার সঙ্গে। এই হারমোনিয়ামটাকে কেড়ে নিলে লোকটা কিন্তু থাকবে না। তারপর আমাদের মানবিক বিবাহ, সেগুলো তো সম্পর্ক স্বাভাবিক, সে তো থাকবেই, চিরকালের সত্য থাকবেই। কিন্তু শিল্পীর বিয়ে হয় তার হারমোনিয়ামের সঙ্গে, তার সঙ্গীতের সাথে। যদি কেউ না সত্যি জীবন দিয়ে না করতে পারে, সে কোনো দিন ওই গান গাইতে পারবে না। আমি এই দিন বুঝে গেলাম যে আমি হেরে গেছি কোথায়, আমি কেন পারি না, আর ওনার কেন হয়েছে, এটা আমি তখনই বুঝতে পারলাম। চেষ্টা করবো সারা জীবন দিয়ে যে এই জিনিসটা যদি কোনোদিন আমি আমার গানে আনতে পারি, সেটা হয়তো সেদিন আমার আর বলবার দরকার পড়বে না, আপনারাই আমার গান শুনে বলে দেবেন যে হ্যাঁ, এই লোকটা হয়তো সত্যি এর গানের সঙ্গে বিয়ে হয়েছে। কিন্তু ওনাদের হয়েছে ওই জন্যই। প্রথম দিন যে অভিজ্ঞতা নিয়ে ফিরলেন, তারপরে আবার সেখানে যে শিখতে গেলেন, বা সেটা কি আপনার আগ্রহে গেলেন না? না, উনি আমাকে কিছু জিনিস অভ্যাস করতে বললেন, এগুলো প্র্যাকটিস করে তৈরি হয়ে গেলে আমাকে ফোন করুন। তো আমার পরে ফোন করে যখন আমি আসবো বলে বললাম, তখন বললেন যে, তখন অ্যাকচুয়ালি আমার বাবা এসেছিলেন বম্বেতে। তো আমি এটুকু বললাম যে আমার বাবা আপনার বিরাট ফ্যান, তো মানে আমি তো ভাবে ঠিক আপনার করতে পারি না, যদি আপনি বলেন বাবা একটু আপনার দেখা পেতে চান, আর কিছু না। তো বাবু বললেন না, বাবা এসছেন, বাবাকে নিয়ে এসো। তো বাবাকে নিয়ে গেলাম, খুব খুব খাতির করলেন বাবাকে। মানে এটা আমি একটা জিনিস দেখলাম যে আমি একটা কেউ নই, কিছু নই, তো ওরকম নয়। আমার বাবাকে উনি খুব সম্মান করে নিজে হাতে চা বানিয়ে এনে স্ন্যাক্স ফ্যাক্স দিয়ে কিরকম একটা অদ্ভুত ধরনের একটা ওয়েলকাম করলেন বাবাকে। এবং বাবা একটু আমরা মধ্যবিত্ত ঘরের ছেলে, বাবা চাকুরিজীবী মানুষ, অ্যাট দি ভার্জ অফ রিটায়ারমেন্ট তখন। তো একটা সংশয় মনে ছিল যে আমি এক ছেলে, আমি এই প্রফেশনে আসবো, খেতে পাবো কিনা, কিছু করতে পারবো কিনা। পড়াশোনায় খারাপ ছিলাম না, তো আমি অন্য কিছু করতেও পারতাম। তো বাবার মনে একটা সংশয়। আত্মীয় স্বজনরা তো এই কথাও তখন বলেছিল যে এর যখন লেখাপড়ায় ভালো, তুমি এরকম করে একে বয়ে যেতে দিও না, দরকার হলে হারমোনিয়াম তবলা বেচে দিয়ে তুমি ওকে বই কিনে পড়াশোনা করতে পারো। মানে এত দূর পর্যন্ত আমি শুনে এসেছি তখন।
তখন আমার গান বাজনার ভবিষ্যতের অবস্থা খুব খারাপ, যে আমাকে এরা বলছে হারমোনিয়াম তবলা বিক্রি করে দিতে, এইরকম একটা অবস্থা। মধ্যবিত্ত ঘরের ছেলে নাকি অধিকার নেই গান বাজনা করার। তো বাবা একটা স্বাভাবিকভাবে বলে যে কি করি আপনি বলুন, যে ও তো গান বাজনা করতে চায়, আপনার কি মনে হয় যে কি কিছু করতে পারবে? উনি তখন উত্তরে বলেছিলেন যে দেখুন, আমি তো জ্যোতিষ নই যে আমি হাত গুনে বলে দেবো যে এর হবে আর বা হবে না, তবে একটা কথা আমি জোর দিয়ে বলতে পারি, এটা ওনার ভার্সন, উনি বলছেন যে একটা কথা আমি জোর দিয়ে বলতে পারি যে যারা এইরকম ধরনের পোটেনশিয়ালিটি নিয়ে চেষ্টা করে এবং তারা যদি এটাকে ক্যারি অন করতে পারে তাহলে সাধারণত তাদের হয়, কিন্তু সময় লাগতে পারে। কারোর 5 বছরে হয়, কারোর 10 বছরে হয়, কারোর 20 বছরে হয়। আমার নিজেরই অনেক সময় লেগেছে। আর ভালো জিনিস বলে সব থেকে উনি খুব সুন্দর উদাহরণ দিয়ে বলেছিলেন, আমাকে আমার দিকে তাকিয়েই কথা বলে তখন বললেন যে তোমার যদি মনে করো কোনো বিজনেস করবে, সব থেকে সেফ হচ্ছে একটা তেলে ভাজার দোকান। কলকাতায় হলে, বম্বেতে হলে এই লাল গাড়ির ঠেলার চাইনিজ, ছোট্ট লাল গাড়ির একদম চাইনিজ, আর না হলে বড় ফোর স্টল, কোনোদিন ফ্লপ হবে না, অলওয়েজ হিট। প্রথম দিনই তুমি কিছু পয়সা লাভের নিয়ে বাড়ি যাবে, কখনো ফেলা যাবে না। কিন্তু তুমি যদি এখন মনে করো বম্বেতে একটা রাবড়ির দোকান দেবে, এমন হতেও পারে তোমায় 10 বছর ধরে রাবড়ি বানিয়ে তোমায় রোজ ফেলে দিতে হলো, একটা দিন বিক্রি হলো না, কোনোদিন মুশকিল সে 100-200 গ্রাম বিক্রি হলো। এই লস পোয়াতে পারবে কিনা ভাবো। তারপর যখন ওটা দাঁড়িয়ে যাবে তখন কিন্তু তুমি হয়তো বেশি দিন খেতে পেলে না, তুমি তোমার নাতি পুতি অব্দি তারা ওই পাশাতেই খেয়ে গেল, এরকম হয়ে যাবে। এখন সেই ব্যাপারটাকে তুমি যে ধরনের গান বাজনা করতে যাচ্ছ তার পরিণতিটা এই যে তুমি বাস স্টপে দাঁড়িয়ে থাকবে, আর তোমার থেকে জুনিয়র ছেলেরা জানাই মারতে মারতে তারা ফরেন গাড়ি হাঁকিয়ে তোমার সামনে দিয়ে চলে যাবে, তুমি বাস স্টপে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। সহ্য করতে পারবে? আমাকে সহ্য করতে হয়েছে। আমার সামনে দিয়ে সব গাড়ি হাঁকিয়ে চলে গেছে, আমি দাঁড়িয়ে থেকেছি রাস্তায়, আমার কষ্ট হয়েছে। লোকে আমাকে বলেছে আপকা ইয়ে রসগুল্লা মার্কা গানা লেকে আপ ज़्यादा दिन तक नहीं रह पाएंगे बॉम्बे में, आप चले जाओ। এই কথাও আমাকে শুনতে হয়েছে। তোমার এখন বিশ্বাস হচ্ছে না, কিন্তু এটা আমার শুনতে হয়েছে। বলে এগুলো তুমি সহ্য করতে পারবে? সহ্য করতে পারবে তো বলো। আমি একটাই কথা উত্তরে, আমি তখন অত, আজ থেকে কত, এই তো বলছি আমি ধরুন 88, 89, তো তখন আমার তো সেই ম্যাচুরিটি ছিল না, বাট আমার একটা লজিক আমি নিজের মধ্যে খুঁজে পেয়েছিলাম যে আমি বাবা মার এক ছেলে। আমি ওকে সোজা স্পষ্ট করেই বলেছিলাম, দেখুন আমার বাবা রিটায়ার করে যা পয়সা টয়সা পাবে তাতে আমার বাবা মার কোনোদিন অভাব হবে না। আর আমি আমার একটাই খুব খারাপের থেকে কি হবে যে আমার বিয়ে তার ফ্যামিলি করতে পারবো না, আমি হয়তো না খেতে পেয়ে মারা যাবো, এটাই আমার হতে পারে। এর থেকে খারাপ কিছু আর তো হবার নেই যে হ্যাঁ আমার জন্য আমার বোনের বিয়ে হলো না বা আমার ভাইয়ের লেখাপড়া হলো না, এমন কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো রিস্কটা আমিই উঠাতে পারি। আমাকে ভগবানের সুবিধাটা করে দিয়েছে যে আমি একলতা, তো আমি এটা করতে পারি। ঠিক আছে, আগুনের উপর দিয়ে হাঁটবে ঠিক করেছে যখন হাঁটো। তখন উনি আমাকে একটু একটু করে বিভিন্ন জিনিস শেখাতে আরম্ভ করলেন। তখন কিছু কিছু ক্ষেত্রে আমি দেখলাম যে উনি আর্টিফিশিয়ালি ওনার কোনো গান বাংলা হিন্দি বা কিছু উনি আমাকে ওই নানান রকম ভাবে থ্রো দেখিয়ে ঠিক ওর মতো করে দেখিয়ে দিল। একদম হঠাৎ করে দেখলাম আমি ঠিক ওর মতনই গাইছি। বলে কিন্তু এটা হচ্ছে কিরকম জানো, লাইফ সাপোর্টে রাখার মতো। তোমাকে ঠিক কিছুক্ষণের জন্য এরকম করে দিলাম, কিন্তু এটা দিয়ে হবে না, কিন্তু তোমাকে প্রত্যেকটার মূল অবধি যেতে হবে। এবং কেন এরকম করছি, এইটার সঙ্গে অন্য গানে গিয়ে তো ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে। তখন তুমি কি করে করবে? ধরো এই একটা গান যদি তুমি শেখো, তাহলে এই ক্যাটাগরির 100 গান তুমি সেটা ওইভাবে হ্যান্ডেল করতে। এরকম কত রকম ক্যাটাগরি আছে, তুমি কত গান এরকম দেখবে। তোমাকে তাই জন্য বলে যে দেখো আমি তোমাকে এই পুরো ব্যাপারটা তোমাকে গাইড করবো, কিন্তু গলাটার যে বেসিক তৈয়ারিটা নিয়ে না, তোমাকে আরেকটু ভালো করে শিখতে হবে। এবং উনি তখন বললেন যে তখন আমি তো কলকাতায় থাকতাম, আসা যাওয়া ছিল, বলে যে খুব ভালো হয় যদি গুরুজির নাম করে, মানে পণ্ডিত অজয় চক্রবর্তীর নাম করে বললেন অজয়ের কাছে যদি তুমি শিখতে পারো। তা আমি ওনাকে বলেছিলাম যে টিপিক্যাল বাঙালির মতো একদম বলেছিলাম তাহলে একটা আমার চিঠি লিখিয়ে দিন। উনি আমাকে কেন নেবেন? 88 তখন গুরুজির তখন মানে একদম ঝকঝকে সময়, একদম মানে তখন মানে যে সকালে ব্যাংকে ফাংশন, তো দুপুরে কলিয়ারি, সন্ধ্যেবেলা আবার হয়তো মজাদি সদন, কি যে হচ্ছে বলা মুশকিল। তো মানে প্রথমেই একটা
ক্রাচ নিয়ে চলবার চেষ্টা না, তুমি একবার যাও, আমাকে এসে বলো বা আমাকে খবর করো যে ও তোমাকে বার করে দিয়েছে বাড়ি থেকে বা ঢুকতে দেয়নি বা তোমার গান শুনে তোমাকে পছন্দ করেনি, তখন আমি তোমায় কথা দিচ্ছি যে আমি তোমায় নিজে হাত ধরে আমি নিয়ে যাবো, এতটা বলে দিলাম, চিঠি লিখে দেবো না, নিয়ে যাবো সঙ্গে করে। কিন্তু আগে তুমি বলো যে তুমি চেষ্টা করেছিলে, হয়নি, চেষ্টা না করে হেরে যাওয়ার চেষ্টা কখনো করো না। বলে আমি কোনোদিন আমার কাকার নাম ভাঙিয়ে খাইনি, তার সঙ্গে আমি বাজাতে যেতাম, সবকিছু করতাম, কিন্তু আমি কোনোদিনও কোথাও গিয়ে বলিনি আমি কেসিডির ভাইপো আমায় কাজ দিন, আমি কোনোদিন বলিনি। তো তুমি প্রথম থেকে এই অ্যাটিটিউডটা কেন রাখছো যে তুমি কিছুই জানো না? তোমার মধ্যে নিশ্চয়ই আছে, নাহলে আমি তোমাকে এন্টারটেন করছি কেন? নিশ্চয়ই তোমার মধ্যে কিছু একটু আছে, তাই জন্যই তো তোমাকে আমি এতগুলো কথা বলছি। তো ও নিশ্চয়ই তুই বুঝতে পারবে, ও একটা বড় আর্টিস্ট, ও বুঝতে পারবে যে তুমি কিছু, তোমার পোটেনশিয়ালিটি আছে। ও যদি একান্তই না তুমি তাকে কনভিন্স করাতে পারো, তখন আমি ওকে চেষ্টা করবো বোঝাবার, না হলে না হবে। কিন্তু প্রথমেই হেরে যাচ্ছ কেন? এই অ্যাটিটিউড রেখোই না, নিজের উপর বিশ্বাস রাখো যে তোমার মধ্যে নিশ্চয়ই কিছু আছে, তুমি সেটা নিয়ে জিততে পারবে, তুমি যাও। তো আমি গিয়েছিলাম, কোনোভাবে সামহাও আমার হয়ে গেছিল, গুরুজি আমায় পছন্দ করেছিলেন, শেখাতে শুরু করেছিলেন। তো তখন আমাকে পরে যখন কলকাতার বাড়িতে গিয়ে আমি দেখা করতে গেলাম, আমি বললাম যে উনি আমার শেখাতে রাজি হয়েছেন, উনি ভীষণ খুশি হয়েছিলেন, বলে দেখলে তো একটা কত বড় শিক্ষা পেলে জীবনে, কোনো হেরে যাবে না। বলে তারপরেতে ওই যে বিভিন্ন ধারায়, যে বিশেষ করে হিন্দির, মানে উনি আমাকে বাংলার থেকেও কিন্তু বেসিক্যালি হিন্দির ব্যাপারটাকে বেশি করিয়েছিলেন, কারণ জানতেন যে আমার ওটা ভীষণ কাঁচা জায়গা। কারণ আমাদের এইগুলো তো ছোটবেলা থেকে করানো হতো না, আমাদের সব সময় ওই মানে ওটা খোট্টাদের গান বাজনা, এটাই বলা হতো, খোট্টাদের গান বাজনা। এর যে অ্যাকসেন্ট, এর যে আদাকারি, ওই যে বলবার একটা তরিকা, ওগুলো মানে থ্রোয়িং, আমার তো আসতোই না। কায়ামত, গজল, খৌফ, এই সমস্ত শব্দ আমি বলতেই পারতাম না। তখনই আমাকে এমনকি মুখের জিভের অ্যাঙ্গেল বুঝিয়ে কতটা কোনটা গ আর গ, ঘ, গ, এই তিনটের ভেতর কি কি পজিশনিং এর তফাৎ, মানে অ্যাঙ্গেল বুঝিয়ে বুঝিয়ে মুখের ভেতরে এরকম করে দেখিয়ে দেখিয়ে করিয়েছে। সেগুলো নিয়ে পাগলের মতো, মানে ঘরে বসে বসে, কখনো টয়লেটে বসে বসে, কখনো বাসে যেতে যেতে আমি ওগুলো প্র্যাকটিস করতাম। কেউ কেউ হয়তো আমাকে পাগল টাগলও ভাবতো, বাসে আমার পাশে যে বসেছে সে আমার নির্ঘাত পাগল ভাবতো। কিন্তু আমি ওইভাবে প্র্যাকটিস করতে 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 আলটিমেটলি যখন বলতে পারলাম, তখন আমি বুঝলাম যে এটা হয়, চেষ্টা করলে কি না, তবে প্রপার টেকনিকটা জানা চাই, নাহলে তো এমনি চেষ্টা করলে কি করে হবে। তো উনি আমাকে সব রাস্তাগুলো কিন্তু আমাকে সব বুঝিয়ে দিয়েছিলেন, এবং এমন এমন জিনিস, যে প্লেব্যাক সিঙ্গিং আর নন ফিল্ম সিঙ্গিং দুটোর কিরম তফাৎ হয়, তার কি ভ্যারাইটি আছে। তারপরে বিভিন্ন ধরনের গানেতে, যে যেমন উনি বাংলা গানেতেও যে ধরনের ইনকর্পোরেশন করেছেন বিভিন্ন স্টাইলকে, সেগুলোকে কিভাবে, যেমন মারাঠি ভজনের যে কর্ণ লাগিয়ে যে গাওয়ার যে পদ্ধতি, সেইটাকে কিরকম করে উনি সুন্দরী গো দোহাইতে ইনকর্পোরেট করেছেন, সেগুলো গিয়ে দেখিয়েছেন। আমি বুঝি যারা এগুলো জানে না, তারা তো খুব সোজা করে রাউন্ড করে একটা বাংলার একেবারে সে রসগোল্লার রসে চুবিয়ে গাইবে, বলে ওইটা তারা সারা জীবন ধরে ওই মিথ হয়ে থাকবে, কোনোদিন ওটা ছুঁতে পারবে না। কারণ ওই রহস্যটা তোমাকে জানতে হবে, এবং সেটার জন্য তোমার শিখতে হবে। তুমি সিডি শুনে এই গানটা এইভাবে গাইতে পারবে না, হয়ে যাবে সুন্দরী গো, একটা খুব নেতানো একটা জিনিস হবে। কিন্তু ওই সুন্দরী গো দোহাই দোহাই মান মান করুন, এইটাই হচ্ছে গুগলিটা। যেমন আপনি শুনবেন ভীমসেনজির খুব ফেমাস ভজন, जो भजे हरि को सदा, ওইটার ওই রকমই অ্যাকসেন্ট, जो भजे हरि को सदा, जो भजे, और तारा तारा ता, ওদের চালই ওই কর্ণ। তো একই তো এই জীবন ভরে কাজের বোঝাই জমে, একই তো এই জীবন ভরে কাজের বোঝাই জমে, আজ পৃথিবীর ভালোবাসার সময় গেছে কমে না না। এখানে একটু যে সিঙ্গার রসটাকে নিয়ে এসছেন, একটু ফাগুন আগুন দিয়ে না না শুন, এই যে তরিকা গাইবার, এরকম একটা এক্সাম্পল বললাম। এরকম বিভিন্ন ধরনের গানের, এই দরদিগো, দরদিগোর পেছনে যে পাঞ্জাবের হীরের যে অঙ্গ আছে,
ওদের গান কিরম ভাবে গাওয়া হয়, সে অদ্ভুত গান। তার জন্য যে ধরনের ভীষণ ইমোশনাল সাবজেক্ট, হীর রাঞ্জার প্রেম কাহিনীর যে বিরহের ভাগটা নিয়ে এই গান হয়, এটা সবসময় স্যাড সংসই হয়, কিন্তু ওর যে গলার ফ্লেক্সিবিলিটি দরকার সাংঘাতিক। অনেকটা আমাদের পাঞ্জাবি টপ্পার সঙ্গে ওর একটা কোথায় একটা সংমিশ্রণ আছে, যেটা আজানের গন্ধও যেন পাওয়া যায়, কারণ বর্ডার লাইনের ব্যাপার তো, একটু সব রূপরস গন্ধের কোথায় কোথায় এই ছাপগুলো আছে। ওইখান থেকে ডিরাইভ করে যে দরদিগোটাকে উনি সাজিয়েছেন, তো ওই একটা ওখানেও একটা দুঃখের ব্যাপার আছে, একটা আফসোস আছে, তো মানে অথচ বাংলার পেলাবোতাটাকেও রেখেছেন, মানে এইটাই ক্রেডিট। কেউ এটা বলবে না না শুনে যে এটা কোনো বাংলা গান নয়, এটা কোনো একটা অন্য আইটেম, তা নয়, এটা বাংলা গান। কিন্তু তার মধ্যে যে একটা বিচিত্র রস লোকে পেল, যে যেটা আগে কখনো পায়নি সেভাবে, এবং গাওয়ার মধ্যেও সেই জিনিসটাকে উনি নিয়ে এলেন না, যে ওই গাওয়াটাও এমন যে মানে মানে এদিকে বাংলা এদিকে ওই হীর, দুটোর মধ্যে একেবারে মানে সুতোর উপর দিয়ে হেঁটে বেরিয়ে গেছেন এত স্মার্টলি যে বোঝাই যাচ্ছে না যে উনি কি জিনিস নিয়ে খেলেছেন। এটা অ্যাকচুয়ালি এই ধরনের গাওয়াটাকে আমার মনে হয় আগুন নিয়ে খেলা, কিন্তু ওই বলে না যারা সার্কাসে খেলা দেখায় তার ওতেই কমফোর্টেবল। তো উনি ওই সার্কাস মানে সারা জীবন দেখিয়েছেন, খুব কমফোর্টেবলি, খুব এনজয় করে দেখিয়েছেন। ওটা ভালো শিল্পীর এরকমই হওয়া উচিত। এই একই সব নানান রকম বিভিন্ন ধারার সব ব্যাপার ওনার গানের মধ্যে, যে কিছু কিছু কাওয়ালি। আপনি তো অন্যান্য আরো সব সুরকারদের সঙ্গেও কিছু কিছু কাজ করেছেন, কার কার সঙ্গে করেছেন? যেমন আমি প্রথম করেছি বম্বেতে, প্রথম গান কিন্তু আমি আর ডি বর্মনেরই গিয়েছি, এবং পুরুষোত্তম ছবিতে প্রসেনজিতের হোম প্রোডাকশন ছিল, ওতে আমি প্রথম আশাজির সঙ্গে আমার ডুয়েট ছিল, গিয়েছি। তারপর যতীন ললিতের জন্য 2-3টে ছবিতে গিয়েছিলাম, ওগুলো মাল্টি আর্টিস্ট সং ছিল, মানে ধরুন আমি, অমিত কুমার, অভিজিৎ, এরকম। যেমন একটা ছবিতে তো আমার বেশ মনে আছে, আমার খুব দুঃখ হয়েছিল, কবি হ্যাঁ কবি না ছবিতে শাহরুখ খানের লিপে আমি গিয়েছিলাম, কেউ বিশ্বাস করবে না, তখন শাহরুখ খান সিটিং রুমে ঢুকতে পারতো না, তখন নুক্কাট থেকে সবে হিরো হওয়ার জন্য ওকে এই ছবিতে সিলেক্ট করেছে। চৌকাটের বাইরে শাহরুখ খান বসে, আমি গদিতে বসে, এই দুনিয়াটা কি আমি দেখে ফেলেছি। আমার কম বয়সে ঠাকুর আমায় দেখিয়ে দিয়েছেন, শাহরুখ খান চৌকাঠের বাইরে বসে আছে, তার ঘরে ঢোকারও সাহস নেই, আমি মিউজিক ডাইরেক্টরের পাশে গদিতে বসে আছি, সে বেচারা গান শুনছে যে আমার ছবির গান কি হয়, এইটুকু যেন আমাকে খালি একটু জায়গা দাও মা, দরজার বাইরে বসি, মানে ওই রকম ভাবে শাহরুখ খান বসে আছে। এই আমি জীবনে ভুলবো না, মানে উপরে গিয়ে ভগবানকে বলবো তুমি কি দেখালে সত্যি, আজকে চেন্নাই এক্সপ্রেস প্রথম দিনই কত টাকা কামিয়ে ফেলেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো তারপরে সেই ছবিতে আমার একটা গান হয়ে গেল, যেটা একটা ফিমেল সিঙ্গারের সঙ্গে ডুয়েট করিয়ে দেওয়া হলো, বলা হলো এই গান থাকবে, এবং মজরু সুলতানপুরি গান লিখেছিলেন, উনি আমাকে বললেন, খুব আশীর্বাদ করেছিলেন আফটার রেকর্ডিং। কিন্তু তারপর একটা খুব বিশ্রী পলিটিক্স করে ওই গান পরে উদিত নারায়ণকে দিয়ে গাইয়ে দেওয়া হলো। তো ঠিক আছে, দুঃখ পেয়েছিলাম, এরকম বোধহয় নতুন সিঙ্গারের সাথে হয়েই থাকে। তারপর একটা কোনো পার্টিতে মজরু সাহেবের মুখোমুখি হয়েছিলাম, পুরোনো দিনের লোক তো, আর খুব সাচ্চা ইনসান ছিলেন উনি, আমাকে দেখি হঠাৎ করে মুখ ঘুরিয়ে দেখি চলে যাচ্ছে, তা আমি ওনাকে অ্যাটেনশন ড্র করে অ্যাকচুয়ালি ওনাকে নমস্কার করলাম, কি বলে, बेटा मैं तुम सोच रहे हो कि मैं तुमको अवॉइड कर रहा हूँ, ऐसी बात नहीं है, मैं एक्चुअली अपना शक्ल छुपा रहा हूँ, क्योंकि मैं जिंदगी में किसी को झूठा वादा नहीं किया, तुमको वादा किया था तुम्हारा ये गाना रहेगा, और मैं मजरू सुल्तानपुरी तुमको कमिट किया था, और उसके बाद भी ये गंदे लोगों ने ये सब पॉलिटिक्स करके तुम्हारा गाना निकाल के, ये तुम्हारा म्यूजिक डायरेक्टर ही गलत है कि वो लोग ने पॉलिटिक्स करके ये सब काम किया है, मैं शर्मिंदा हूँ, मुझे माफ करो बेटा, मैं गलत बोला, मैं झूठ बोला तुमको, मैं शायद तुम्हारे लिए मैं कैसे माफी मांगू। एरम हाथ जोड़ कर मजरू सुल्तानपुरी, আমি তো ওনার হাতটা ধরে বললাম, ये जो आप कह रहे हैं ना, यही मेरा पुरस्कार है, यही मेरा फिल्म फेयर अवार्ड है। मैं तो ऐसे ही सोचा कि मजरू सुल्तानपुरी मेरे सामने ऐसे बात कर रहे हैं, आपका आशीर्वाद मुझे बहुत दूर तक लेके जाएंगे, ऐसी बात नहीं। दादा का जिक्र किया कि मैं उनका शागिर्द हूँ, তো ওটা অন্যরকম একটা লেভেলে চলে গেল। তখন সেই দুঃখটার উপর যেন অদ্ভুত একটা মলম লেগে গেল, যে এত বড় একটা লোক আমাকে বলছে সেটার জন্য যে ওনারও খারাপ লেগেছে, তাহলে জানলাম যে আমার একার নয়, এই দুঃখ আরো অনেকে পেয়েছে, ওনার মতো লোকেরও খারাপ লেগেছে। তো মনে হলো তাহলে ঠিক আছে, হয়তো এটার একটা মানে আছে, সবকিছুর একটা এই ধরনের দুঃখ পাওয়া দরকার। পরে এআর রহমানের গান গাইতে পেলাম, হঠাৎ করে উনি আমাকে একদিন ফোন করে আমায় ডাকলেন, এ কি অপূর্ব ঠাকুরের লীলা জানি না, মণিরত্নমের ছবিতে দিলসের ব্যাকগ্রাউন্ডে গাইলাম, তারপর তক্ষক, ওয়াটার, কিছু তামিল তেলেগু ছবিতেও গাইলাম,
সেগুলো তার মধ্যে বেশ কয়েকটা গান হিটও হয়েছে। যেমন শ্রেয়ার সঙ্গে একটা ডুয়েট আছে আমার, আসকাওয়া বলে একটা ছবিতে, ও গানটা খুব তামিলে খুব হিট গান। তো এরকম বেশ কিছু গান পরপর পরপর হয়েছে। তারপরেতে একটু এখন যেরকম একটা সিনারিও চলছে, তাতে একটু নন সিঙ্গার স্টোন যাদের আছে তাদের একটু বলবলাও বেশি হয়ে গেছে। যে সিঙ্গার স্টোন এই মুহূর্তে কেন একটা গান বাজনা একটা অবক্ষয়ের যুগ চলছে বলে, সেখানে এই ধরনের ভালো যারা পরিষ্কার গায় তাদের গান ঠিক ওই হিরোর মুখে মানাচ্ছে না। সবাই এখন ভাবছে একটা নন সিঙ্গার্স অদ্ভুত কিছু একটা টোন যেন হয়। সেটা একটা সাময়িক ফেজ, এটা বেশি দিন কানে মানুষ নিতে পারবে না। আমার মনে হয় যখন সবাই ভাবছে ঘরটা ছেড়ে পালাবে, তখন আরো বেশি করে ঘরটা আঁকড়ে পড়ে থাকা উচিত। কারণ আমার নিজের একটা ফিলোসফি আছে, সবাই বলছে कुछ हटके करना है, सब लोग हट रहे हैं अपनी जगह से, मैं अपना जगह लेके बैठा हूँ। एक दिन ऐसा आएगा इस शहर में एक ही दुकान है, ये चली तो भाग के लोग एक ही आदमी के पास आना ही पड़ेगा। उस दिन मेरे को सोने का भी टाइम नहीं मिलेगा शायद। তো ওই সময়ের জন্য আরো বেশি করে সানিয়ে রাখতে হবে অস্ত্রকে। এটা আমি আমার সমস্ত সিঙ্গার বন্ধুদের বলছি, যার যেটা ভগবান ক্ষমতা দিয়েছে যে ধরনের কাজ করার, সে জানবে ওটা দিয়েই তাকে খাবার এবং বড় হওয়ার রাস্তা ওখানেই লুকিয়ে আছে। তো যে যে জনারে কাজ করছেন সেইটা যদি স্টিক করে থাকেন, সেই গীতার কথা স্বধর্ম নিধনংস পরধর্ম ভয়াবহ, তো শ্রীকৃষ্ণের কথা তো আর মিথ্যে হতে পারে না। স্বধর্ম মানে হিন্দু মুসলমান নয়, না, স্বধর্ম নিজে- মানে হ্যাঁ, যার যেটা কনস্টিটিউশন যাকে বলে, ওন কনস্টিটিউশন অফ থিঙ্কিং, ওন কালচার, কনস্টিটিউশন অফ দ্য কালচারাল জনার। তো সেইটাতে আমার মনে হয় যত স্টিক করে থাকা যায় তত কাজ পাওয়া যাওয়ার সম্ভাবনা, রেকগনিশন। কারণ আমি একটা এক্সাম্পল বলছি, আমি প্রখ্যাত গায়িকা প্লেব্যাক সিঙ্গার কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গে আমি অনেক প্রোগ্রাম করেছি এবং বিদেশের রাস্তা উনি আমায় খুলে দিয়েছেন। তো কবিতাজির সঙ্গে কাজ করতে গিয়ে অধিকাংশ ক্ষেত্রে আমি মান্নাবাবুরই গান স্টেজে গিয়েছি, ওনার ডুয়েট সুয়েটস তো গেয়েছি, আর সোলোজ এর মধ্যে হয়তো কচিত কখনো একটা নতুন গান গেই, তারপরে মান্নাদার গান গেয়ে, এটাই আমার হয়ে এসেছে চিরকাল। তো উনি ওটাকে এনকারেজও করেছেন। বিদেশেও আমার এখনো মনে আছে যে এমন সুন্দর করে আমার ইন্ট্রোডাকশন করিয়েছেন উনি, ওদের নিজের বড় বোন হলেও ওরকম ভাবে করবে না। এনিওয়ে, ওনার কাছ থেকে আমি একটা বিরাট বড় আমার এই ব্যাপারে প্রাপ্তি হয়েছে, সেটা আমি বলছি এখন। যে আমার একবার মনের ভেতর একটা হঠাৎ কনফিউশন এসেছিল এই বছর 2-3 আগে, যে এই কি মুশকিলে পড়া গেল, যেখানেই যাই ঘুরে ফিরে সে আমাকে মান্নাবাবুরই গান গাইতে হয়। হতে পারে আমি খুব গাইতে ভালোবাসি, কিন্তু আমি আরো অনেক কিছু গাইতে পারি, সেগুলো আমাকে কেউ শুনতে চাইছে না কেন? আমি তো সেগুলো গাইছি তো, এবং সেটাতে অ্যাপ্রিসিয়েশন হয়েছে। আমার একবার হয়েছে, তা আমি দিদিকে বললাম কি, দিদি এরকম আমি কিন্তু এসব গানও গাইতে পারি, তো আপনি আমাকে বলুন, আমি এটাও গেয়ে দিচ্ছি ওটাও গেয়ে দিচ্ছি। তো উনি একটু দিদি এসে বললেন, হ্যাঁ তুমি গাইলে গাইতে পারো না, কোনো অসুবিধা তো নেই। তো আমার বেশ মনে আছে প্রোগ্রামটা গোয়াতে পরপর 2 দিন প্রোগ্রাম ছিল, আর সব বিরাট ওপেন ফাংশন, একদম সে 10,000 লোক একদম। তো ইয়াং ক্রাউড গোয়াতে, এবং দিদি এইটাই সুযোগ, এখানে ইয়াং ক্রাউড আছে, এদেরকে এসব না শুনি আমি বরং, তখন ওইসব গান বেরিয়েছিল একটু রেমানারে, কবি কবি দিতে এইসব গান বেরিয়েছে। তারপরে খুদা খুদা জানে मैं फिदा हूं, এসব গান বেরিয়েছে। আমি এই গানগুলো একটু গেয়ে দিই, লোক ভালো লাগবে, ইয়াং ছেলে মেয়ে সব এসছে, তুমি গাও না, কি হয়েছে গাও। আমি বেশ মনে আছে এরকমই বোধহয় 2টো গান কিছু সিলেক্ট করে আমি গেয়ে দিলাম, আর গাইলাম, খুব লোকে ভালো লাগলো, একদম দারুণ অ্যাপ্রিসিয়েশন। আমারও মনটা বেশ ভালো লাগলো, যাক তাহলে এটা উচিত ছিল আমার করা, আগেই করিনি কেন, এতদূর ভেবে ফেললাম। তারপর হঠাৎ দেখি আমাদের অ্যাঙ্কার যিনি ছিলেন তার হাত দিয়ে দিদি একটা স্লিপ পাঠিয়েছে, এবার একটা 3rd সং তুমি একটা মান্নাদার গান করো। তারপর না, আমার 2টো গান করে বেরিয়ে আসার কথা ছিল, দিদির এন্ট্রি হবে। আমি বেরিয়ে আসছিলাম, তো তখন দিদি কাগজ পাঠিয়েছেন যে তুমি আরেকটা গান, একটা মান্নাদার গান করো, তারপর আমাকে ডেকো। तो एंकर स्टेज पे बोले ही दिलो, बोले ये कविता जी का खास रिक्वेस्ट है ये गाना कि वो गाएंगे। তো আমি বললাম ঠিক আছে। আমি ঠিক কোনটা গেছিলাম মনে নেই, আই হোপ সো আইদার জিন্দেগি कैसी है पहली অথবা ইয়ারি হ্যাঁ ইমান বা মেরে জোর জব, এই তিনটের ভেতর কোন একটা গিয়েছিলাম আমার মনে হচ্ছে। গাইবার পর একটা কিরকম একটা রিয়াকশন হলো সেটা আমি ঠিক বলতে পারবো না। সব আগের গুলো আমার, আমি অন্য লোকের কথা জানি, আমি নিজেই ভুলে গেছি। মনে হলো যে এই গানটা ওই গানগুলোকে কোথায় যে ছুঁড়ে ফেলে দিল, যে কোথায় একটা জায়গায় চলে গেল, ব্যাপারটা পুরো মহলটাই একটা জায়গায় চলে গেল। আর আমার বেশ মনে আছে যে আমি বেরিয়ে আসছি, দিদি ঢুকছেন, খুব আমার দিকে তাকিয়ে হাসছেন, আর দিদিকে অর্গানাইজার এসে বলছে
ये सूर्य साहब को कहिए कि आगे तो आपका डुएट्स तो जो है उनका जो सोलो एंट्री 2-3 और जो आगे आएगा ना, इनको सिर्फ दादा का गाना गाने के लिए बोलिए। हमको क्या मिलता नहीं है ये अभी क्या हम लोग इतना पसंद करते हैं पर सुनाई नहीं देता। आप सिर्फ दादा का गाना इनको गाने के लिए बोल दीजिए। बाकी आपका डुएट्स जो है वो अलग है, बस बाकी गाना इनका सोलो सब दादा का गाना, कोई दूसरा गाना हम नहीं चाहते। তখন আমি বুঝতে পারলাম যে রহস্যটা এইখানে। অনেক পরে যখন হোটেলে ফেরত গেছি, আমাকে বসিয়ে উনি একটা খুব সুন্দর করে বোঝালেন, ঠিক আমার বড়দি আমাকে যেন ছোট ভাইকে বোঝালেন এরকম করে, বলে দেখো তুমি একটা খুব সুন্দর গ্রসারির দোকান দিয়েছো, সব ভালো ভালো জিনিস রেখেছো, দেরাদুন চাল রেখেছো, সোনামুগের ডাল রেখেছো, পাটালি গুঁড়ো রেখেছো, আবার ভালো ঘানি সর্ষের তেল রেখেছো, কিছু বাকি রাখোনি, সব রেখেছো তুমি। কিন্তু সকাল হতে না হতেই কে যে খবর দিল, খালি এসে বলছো ওই পাটালি গুড়টা আছে, সকাল থেকে এসে বিরক্ত করছে তোমাকে। তুমি তাকে আচ্ছা 2-3টে কাস্টমার নিয়ে গেল, চতুর্থ লোকটাকে তুমি বললে যে ভাই দেখো আমার এখানে খুব ভালো, দেখেন এই চাল আপনি নিয়ে যান, পছন্দ না হলে চাল ফেরত দিয়ে দেবেন। বলে তবুও আমি জানি আমার পাড়াতেও পাওয়া যায়, তুমি এটা দাও আমাকে তাড়াতাড়ি, তো আমার দেরি হয়ে যাচ্ছে, গাড়ি দাঁড় করে রেখেছি। এরকম করে তুমি লাস্টে ফেড আপ হয়ে গেলে, তাহলে কি আমি গুড়ের দোকান দিই, গুড় সব করে দিই ওটাকে, তাহলে আর এই এত জিনিস আমি কি করি? তাহলে সব যে আমি এত ভালো ভালো জিনিস দেখেছি কোনোটা A+ ছাড়া কিছু নয়, তাহলে কেন এই গুড়ের পেছনে লোক ধাওয়া করেছে, আমার কি ভুল করেছি এই গুড় নিয়ে? তো তখন আমি তোমাকে বলছি, তুমি জেনে রেখো ভগবান তোমাকে ওই গুড় বেচে খাবারই তোমার ভাগ্যে লিখেছে, এবং ওটাই তোমার ইউএসপি। তুমি যদি জীবনে মার খেয়ে যাও তাহলে জানবে তুমি তোমার অস্ত্রটাই চিনতে পারোনি। তোমার অস্ত্র হচ্ছে ওটাই যেটা কারোর কাছে নেই, এমন একটা অদ্ভুত জিনিস তোমাকে ভগবান দিয়েছে যে সেইটার জন্য দূর দূর থেকে লোকে ছুটে আসছে ওইটার স্বাদ নেবার জন্য। তো তুমি যদি সেটা বুঝতে না পারো তখন আর কাউকে দোষারোপ করো না জীবনে। তোমার কাছে লোকে আসছে মান্নাদাকে খুঁজবে বলে, উনি চিরদিন তো কারোর পক্ষেই পৃথিবীতে চিরদিন থাকার কথা নয়। যেদিন উনি থাকবেন না, লোকে ওকে সারা জীবন তোমার মধ্যে দিয়ে খুঁজবে এবং ওই ঘরানাটাকে তোমার মধ্যে দিয়ে চিনবে। অ্যাকচুয়ালি আজ আমি যা করছি এর ক্লিকটা কিন্তু ওখান থেকে আমি পেয়েছিলাম, যে এই এরকম একটা ঝিলিক উনি আমাকে দিলেন, সেইটার থেকে ডিরাইভ করতে করতে কিন্তু আজকে আমি যে কনসেপ্টটা নিয়ে কাজ করছি এটা কিন্তু মূলত ওই যে তখনই আমি বুঝতে পারলাম যে আমাকে যখন এত বড় একটা ক্ষমতা ঠাকুর পাইয়ে দিয়েছে, যে কোনো না কোনো ভাবে আমি ওকে বুঝতে পেরেছি। এই বুঝতে পারাটাই তো মানে একটা লটারি লেখা। এ তো কত লোক চেষ্টা করেছে, কারোকে তো আপনি ছোট করতে পারবেন না। প্রত্যেকটা লোক যারা মান্নাদাকে ভালোবাসেন, কাকাবাবুকে ভালোবাসেন, তারা কি কেউ চায় খারাপ গাইতে? সবাই চায় ভালো করে গাইতে, তারা ভালো করেই গিয়েছে, কিন্তু তারা সকলে পেরে উঠছে না। হয়তো কেন পারছে না? কারণ ওই ঠাকুরের দয়াটা নেই, বা হয়তো ওইভাবে তারা ওনাকে দেখতে পায়নি। ওই যে দেখার কথা গোড়ার দিকে ইন্টারভিউতে বলছিলাম, ঠিক ওইভাবে দেখতে পাইনি। তো আমাকে যে দেখার ক্ষমতা যখন বাই চান্স আমি পেয়ে গেছি, তখন আমাকে ওইটা নিয়েই কালচার করতে হবে। আনুষঙ্গিক কিছু এলো সঙ্গে, ওগুলো একটা অ্যাডিশনাল রইলো, সঙ্গে থাকবে, আমি তো ব্যান করছি না কিছু, কিন্তু আমার মূল স্রোতটা যদি আমি এইটার উপর রাখি তাহলেই কিন্তু আমি আমার ডিমান্ডকে ইনক্রিজ করতে পারবো। আজকাল এমন এমন শো আসে যে আমার 1 লাখ শো, ऑर्गेनाइजर আমায় ফোন করে বলছে যে आप वो जो विविध भारती का इनॉग्रेशन वाला गाना है ना, जो अनिल विश्वास साहब का कंपोजिशन है, वो नाच रे मयूरा, वो आपको बराबर आता है ना? बोले हाँ तो मुझे मालूम है गाना। बोले मुझे मालूम है कि एक ही आदमी आप ही कर सकते हो, ये कोई नहीं कर। जो ऊपर का तान जो है ना, सिर्फ इस गाने के लिए ये शो है, बाकी गाना हम रख रहे हैं वो प्रोग्राम को पूरा करने के लिए। यही हमारा असली गाना है, जिस गाने के लिए शो है। মানে আমি হলে গিয়ে দেখলাম যে ওরা সেলিব্রেটিং নাচ রে ময়ূরা, আমার চোখ ছানামারা হয়ে গেছে। কলকাতার কটা লোক নাচ রে ময়ূরা গানটা শুনেছে বা জানে, আই হ্যাভ এ ডাউট। whereas একটা গুজরাটের একটা বড়োডা শহরে একটা অডিটোরিয়ামের পেছনে আমার ব্যাকড্রপ হচ্ছে সেলিব্রেটিং নাচ রে ময়ূরা। আমি সেদিন বুঝতে পারলাম যে সত্যি একটা গান, এরকম একটা রেয়ার গান, সেটা নিয়েও যে আমাকে ভগবান কাজ করার অধিকার দিয়েছে, আমি ধন্য। ঠিক এরকমই আরেকটা আমি এক্সাম্পল বলছি। ওরা গুজরাটের আহমেদাবাদের গ্রামোফোন ক্লাব খুব ফেমাস। ওরা মানে বলতে পারেন এই ক্লাব কালচারের ওদের ওখানে এটা প্রথম ক্লাব, গ্রামোফোন ক্লাব, সব থেকে পুরনো। খুব ওরা কনজারভেটিভ, ওরা যাকে তাকে মেম্বার নেয় না, ওদের অনেক ব্যাপার আছে। তো ওদের একটা শো করলাম, ওদের আমি সেই শোটাতে ওরা আমাকে বুক করেছিল শুধু কেতকি গোলাপ জুইটা গাইতে হবে, যেটা মান্না দে ভিনসেন্ট যোশি। তো আমার
তো ছিল ওরা না সেই প্রোগ্রামে ওরা আরেকজন সিঙ্গারকে নিয়ে কিন্তু ওখানে আমাকে ওরা বলে যে আমরা যে সিঙ্গারকে নিয়েছি ঠিক আছে কারোকে করছি না, বাট আপনি ভীমসেনজির পাঠটা করুন, ওকে মান্নাদারটা করতে দিন। তা আমি বললাম দেখুন আপনি হয়তো ভাবছেন যে ভীমসেনজির পাঠটা বোধহয় শক্ত, আমি হয়তো ওটা ম্যানেজ করতে পারবো, কিন্তু মান্নাদারটা ইজি বলে ওকে দিচ্ছেন বলে আপনি ভাবলেন যে আপনারা বুঝতে পারছেন না যে এটা ওটাতে এমন কতগুলো জিনিস আছে না, ওগুলোর অনেক এক্সপার্টাইজ দরকার। এটাতে ফ্রি টান আছে, ভীমসেনজিটাতে কি আছে দুটো জিনিস, একটা হচ্ছে ওরকম একটা সাংঘাতিক ইন্টোনেশন আর ফ্রি টান। ওটা কেউ যদি নিজের মতো করে নেয় না, হুবহু নাও করে, তাহলেও খারাপ লাগবে না। কিন্তু মান্নাদা যেটা করেছে আমরা খুব ক্যালকুলেটেড, ওই ক্যালকুলেশনটা যদি হুবহু না কেউ বুঝতে পারে তাহলে কিন্তু ওরা কেলেঙ্কারি হবে। কিন্তু তো ওরা আমার কথা শুনলো না। আমি ঠিক আছে ভীমসেনজিটা আমি আমার মতো করে, ওটা আমার পক্ষে অনেক সহজ হয়ে গেল। আমি এরকম বলা উচিত নয়, কিন্তু আমি আমার মতো করে নিলেও কেউ ধরতে পারবে না আমাকে। ওখানে গুল দেওয়া খুব সহজ, কিন্তু ওটাতে গুল দেওয়ার কোনো রাস্তা নেই। তো সেই সিঙ্গারের খুব করুণ অবস্থা হয়েছিল। পরে আমাকে জিজ্ঞেস করেছিল দাদা ये क्या हो गया, ऐसा ही होता है क्या, किसी भी चीज को अंडर एस्टिमेट करना क्या चीज होता है ना वो हमें मालूम है, सबको मालूम नहीं है, तो ये बदकिस्मती से क्या करें। তো আমি মূলত বলতে চাইছি যে ওনার কালচারের এতটা ডিমান্ড যে একটা 3 ঘন্টার প্রোগ্রাম গাইবার জন্য লোকে ডাকে একটা রেয়ার জেমসের জন্য। এই কালচারটা আছে আমাদের দেশেই আছে, এখনো আমি কাজ করে যাচ্ছি, আমি প্রোগ্রাম করছি এটার উপর। এই তো কিছুদিন বাদেই আবার আমি যাবো আরেকটা প্রোগ্রামে আহমেদাবাদে, গুজরাটিরা করছে রয়্যাল বেঙ্গল শো, ভাবতে পারেন। আমাকে এখান থেকে ধুতি কিনতে হলো আবার একটা ভালো, এবং এটা রিপিট শো, টিকিট সেল শো। আগের প্রোগ্রামে যে ধুতিটা পরেছি এই প্রোগ্রামে সেটা পরলে আবার ঠিক জমবে না, আমাকে এখান থেকে ধুতি আর একটা ভালো শেরওয়ানি আলাদা করে কিনতে হলো, যে ঠিক রয়্যাল বেঙ্গল সেই হাওড়া ব্রিজের ছবি দিয়ে করছে। সেটা কি না, মান্না দে, গীতা দা, হেমন্ত মুখার্জি। এবং মান্নাদার এমন এমন গান তাতে ওরা রেখেছে, সেই জিনিস মানে আমাকে করতে গেলে আমাকে যথেষ্ট বেগ পেতে হবে। মানে সব এই যে কালচারটা আমি খুব এনজয় করি। চ্যালেঞ্জিং শো, গরিতেরি প্রাইজেনিয়া স্টেজের উপর পারফর্ম করা উইথ মিউজিশিয়ানস, ভেরি ডিফিকাল্ট। গান এমনি মনে হয় শুনে যে হয়ে যাবে, ওর মধ্যে এমন এমন আছে জায়গা যেখান সেখান থেকে উঠান আছে, ও অত সহজ নয়। তো ভাবে গাওয়া খুব ডিফিকাল্ট। এনিওয়ে আমি খুব এনজয় করছি যে এই ধরনের কাজ আমাকে বলা হচ্ছে করতে, বা এরকম যেন আমি আরো ভবিষ্যতে করতে পারি, যে ওনার আশীর্বাদ নিয়ে আমি এগুলো করতে পারছি। এবং বিভিন্ন জায়গায় আমার কানে এসেছে যে উনি কোথাও কোথাও আমাকে রেকমেন্ডও করেছেন, আমাকে না জানিয়েই করেছেন, কিন্তু আমি ধন্য। তারা আমায় এসে বলেছে যে উনি বলেছেন যে মানে যাতে আর কি আমরা আপনার কাছে যোগাযোগ করি। সেটা জেনে আমি জানবো যে আমার গুরুর আশীর্বাদ আমার মাথার উপর আছে, আমাকে সেটাই আমার ইউএসপি, আর ওর জন্যই আমি জিতে যাবো। আমি ভালো। আপনি মান্নাদের সুরের কোনো গান রেকর্ড করার সুযোগ? আমার সেই সৌভাগ্য হয়নি। হয়তো আমি যদি খুব ডাকাবুকো হতে পারতাম, হয়তো হতে পারতো না তা বলছি না, কিন্তু কোথাও একটা জায়গায় আমি কোথায় আটকেছি আমি সেটাও বলে দিচ্ছি। আমি দাঁড়িপাল্লার দুদিকে রেখেছি, একদিকে মান্নাদের কম্পোজিশন পাওয়া, আরেকদিকে আমি মান্না দেখে পাওয়া। এটা হচ্ছে অনেকটা সেই মহাভারতের কাহিনীর মতো, যে শ্রীকৃষ্ণকে চাই না তার নারায়ণী সেনাকে চাই। আমি অনেক ভেবে দেখলাম আমি অর্জুনের পলিসিটাই নিই, আমার কৃষ্ণকেই চাই, কারণ কৃষ্ণকে পেলে আমি ওর নারায়ণী সেনা বানিয়ে ফেলতে পারবো। কিন্তু শুধু নারায়ণী সেনা নিয়ে গেলে আমি কৃষ্ণকে পাবো না, ওই নারায়ণী সেনা কটা মরে গেলে আমি হেরে যাব, আর পাবো না। আমার কৃষ্ণ যদি আমার হাতে আসে, আমি নারায়ণী সেনা অযুত সহস্র কোটি বানিয়ে ফেলতে পারবো। আমি ওকে যখনই আমি একটা গান কম্পোজ করি বা লিখি, আমি ওকে আমার এইখানে রাখি, হয়ে যায়। আপনি তো কলকাতাতে বড় হওয়া, আপনার পড়াশোনা সবই। কোন অঞ্চলে থাকতেন? আমি শ্যামবাজার দেশবন্ধু পার্কের পাশে। বম্বে গেছেন কবে? আমি গেলাম 91 জুন, 30 জুন পৌঁছেছিলাম। মানে এটা কি একদম পরিকল্পনা করে যাওয়া? পরিকল্পনা করে সেটা আমার ব্যক্তিগতভাবে ছিল, কিন্তু সবাই জানতো না। সবাই জানতো আমি এমনি মামার বাড়ি বেড়াতে গেছি, আমার মামার বাড়ি বম্বেতে। তো ওইভাবেই আর কি, তারপরে এই আর 2-1 মাস দেখি, আর 3টে মাস দেখি, এই করতে 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 ওটাকে কন্টিনিউ করে দিলাম। ওই একবার আরডি বর্মনের একটা গান গিয়ে ফেললাম, তখন সবাই বললো যে হ্যাঁ তার মানে গাইতে পারবে। মানে আমি এটা জীবনে ফিল করেছি যে কোনো
যারা প্রতিভা নিয়ে আসেন, কাজ করবার উপযুক্ত, তাদের একটা চালচিত্রের প্রয়োজন হয়, নাহলে তাকে দুর্গা ঠাকুর বলে কেউ মানবে না। নাহলে বলবে এটা কি একটা ভাঁড় তৈরি করেছো। ওই পেছনে চালচিত্র যেই লাগলো অমনি সঙ্গে সঙ্গে এই তো মা দুর্গা এসেছে। মানে আমি তখন ওই প্রাণপণে চেষ্টা করছিলাম আমার চালচিত্রটা কোথা থেকে জোগাড় করবে। যখন মান্নাবাবু বাবাকে ডেকে বললেন যে এর হতে পারে, তখন ওই লোকগুলোই যারা আমায় বলেছিল কলকাতায় যে হারমোনিয়াম তানপুরা বেচে বই কিনতে, তারাই আমায় তখন বললো যে আজকে রেয়াজ হয়েছে তো, খবর দিচ্ছে এসে আজকে রেয়াজ হয়েছে তো, বাজে বুঝতে না যায়। তো এইরকম পরে আবার সেটাতেও একটু ভাঁটা পড়লো যে শেখা তো খুব ভালো হচ্ছে, কিন্তু করে খেতে পারবে তো। আবার একটা সমস্যা উদয় হলো, তখন ওই পঞ্চমদার গানটা গাওয়ার পর আবার সেই সমস্যাটাও মিটলো। এরকম মাঝে মাঝেই ক্রপ আপ করেছে যে আরে কি হলো কি হলো কি হলো, তারপর আবার একটা বড় কাজ হয়ে গেল। তখন এই মোটামুটি ওই 90-এর দশক অব্দি একটা টানাপোড়েন আমার ফেস করতে হয়েছে, তারপরে আর ফেস করতে হয়। এখন পাকাপাকি ভাবে বম্বেতেই। হ্যাঁ, মানে আজ সেই 91 থেকেই পাকাপাকি, কিন্তু ওই 8-9টা বছর বেশ একটু মানে স্ট্রাগল তো ভীষণ ভাবে ছিল। মানে এখন দেখুন স্ট্রাগল প্রাইম মিনিস্টারেরও আছে, তো ওভাবে বলা যাবে না, কিন্তু স্ট্রাগল বলতে যেটা বলে খুব ক্রুড স্ট্রাগল গেছে প্রথম 8-9টা বছর। আর এই যে রেওয়াজের কথা বললেন, হ্যাঁ। রেওয়াজের প্রসঙ্গে একটু মান্নাদের প্রসঙ্গ আপনি বলছিলেন যে কিভাবে হ্যাঁ, রেয়াজের ব্যাপারে উনি নানান রকম আমাকে আইডিয়া দিয়েছিলেন, এবং বেসিক্যালি যেগুলো আমাদের তথাকথিত রেয়াজের পদ্ধতিগুলো কিন্তু উনি আমাকে অজয়বাবুকেই ফলো করতে বলেছিলেন। উনি যেটা আমার শিখিয়েছিলেন সেটা হচ্ছে যে গলাটা তৈরি হওয়ার পর যে জিনিসটা হবে, মানে ধরুন ওনার হিসেব মতো দুটো ভাগ, 50% এদিকে, এটা হচ্ছে তৈয়ারি, মানে একদম বাজার করে এনে ঘরটাকে ইকুইপড করা, যে আমার ঘরে ফার্নিচার আছে, আমার ঘরে রান্নাঘর আছে, গ্যাস স্টোভ আছে, গ্যাস আছে, ভেজিটেবলস, মাছ, মাংস, ডিম সব কিনে ফ্রিজ টিজ ভরে রেখেছি। এবার কি হবে, কাকে গেস্ট আনবে, কি রান্না হবে, ঘরটা কেমন করে সাজাবো, সেই ঘরে কাকে কাকে ডাকবো, কাকে কাকে ডাকবো না, এটা একটা অন্য, তখন এটা হচ্ছে গৃহস্থালী। তো একটা হচ্ছে ঘরটাকে আগে ঘরের মতো করে একটা তার বাজার দোকান করা, তাকে তৈরি করা, সেইটা কিন্তু গুরুজির কাছ থেকে শেখা, মানে পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছ থেকে। ওটাই উনি বলছিলেন। যে তারপরের যে ঘটনাটা সেটা আমি কিন্তু ওনার কাছ থেকে পেয়েছি, মানবাবুর কাছ থেকে। আচ্ছা, এই যে আপনি অজয় চক্রবর্তীর কাছে শিখেছেন, তখন তো আপনি বম্বেতেই থাকতেন? না, তখন আমি কলকাতায় থাকতাম। কলকাতায়? এবং কলকাতাতে পরে বম্বে যখন এলাম, উনি তো প্রোগ্রাম করতে আসতেন, তখন ওই এখানে আসলে প্রোগ্রামের পর, অনেক সময় প্রোগ্রামের পর রাত্রিও শিখেছি ওনার কাছে, বা হয়তো সন্ধ্যেবেলার প্রোগ্রাম বেলার দিকে বসে একটু শিখিয়ে দিলেন, যখন যেরকম সময় পেয়েছে। এবার মান্নাদের কথাতেই আপনি অজয় হ্যাঁ, চক্রবর্তীর এটা কাছে কিন্তু ঠিক, উনিই আমাকে বলেছিলেন। এবং যে ধরনের উচ্চ ভাষা উনি ওর সম্বন্ধে বলেছিলেন, এটা হয়তো বললে খারাপ লাগবে যে এটা ভাইস ভার্সা হতে পারতো কিনা আমার খুব সন্দেহ। মানে মান্নাবাবু অজয়বাবুর সম্বন্ধে যে ধরনের উচ্চ সম্মানীয় ভাষা ব্যবহার করে বলেছেন আমার কাছে, সেই ভাষার ওরকম ভাইস ভার্সা হওয়া খুব ডিফিকাল্ট। আমি জানি না, হতেই পারে, কিন্তু আমার মনে হয় এটা অত সহজ নয়। আর আপনার অন্য গানের কথা একটু বলুন। এখন এই মুহূর্তে আমি আমার মূলত কাজ যা চলছে, দেখুন আমি নিজে কিছু লেখা, সুর কম্পোজ করা এসব তো করছি, প্লাস নিজের গাওয়া কিছু নতুন ধরনের গান। যেমন আমার অ্যাকচুয়ালি দুটো জনার আছে, একটা এই মান্নাবাবুর যেটা আমার আছেই আমার মধ্যে, আরেকটা জিনিস আমি খুব ভালোভাবে করছি, সেটা হচ্ছে আর.ডি. বর্মন ঘরানা। সেটাও আমি, আমার প্রিপারেশন চলছে, আমার একটা অ্যালবাম অলরেডি, মানে তার গান ফানগুলো বানানো সব রেডি করা আছে। সেটাকে নিয়ে, সেটা হচ্ছে ওই একইভাবে যে আর.ডি. বর্মনকে নিয়ে লোকে এখন যেটা করছেন, যে সেটা হচ্ছে আর.ডি. বর্মনের গানগুলোকেই গাইছেন, বা ওনার অ্যারেঞ্জমেন্ট নিয়ে কথা হচ্ছে, উনি কি সব এক্সপেরিমেন্ট করছেন। কিন্তু ওই আঙ্গিকে আজকে যদি আমরা নতুন একটা গান ভাবি, তাকে কি করে ডেকোরেট করা যায়, কিভাবে কম্পোজ করা যায়, সেটাও কিন্তু আমি একটা ভাবনা চিন্তা করছি। যদি এটা প্যারালালি কখনো সেরকম কোনো সুযোগ হয়, তখন আমি এটা নিয়েও হয়তো কিছু একটা নতুন শুরু করবো। আপাতত আমার মূল কাজটা মান্নাবাবুর গানের ঘরানার উপরই রয়েছে, কারণ ওটা আমার এখন অন রয়েছে, ওটার একটা সামনে থেকে অ্যাকসেপ্টেন্সটা খুব বেশি পাচ্ছি। এবং আমি একটা অ্যালবাম রিসেন্টলি করছি, যেটার জন্য আমার কলকাতায় আসা, যে নতুন গান, কথা সুর সব নতুন, কিন্তু ওই রূপ রস গন্ধর মধ্যেই আমি থাকবো। এর মধ্যে কোনো হিপোক্রেসি নয় যে ঠিক আছে উনি গান করেছেন তো কি হয়েছে, আমি আজকে করছি, দেখো কেমন করছি, ওই ধরনের ফালতু হিপোক্রেসি আমার মতো নেই। আমি যেটা বিশ্বাস করি যে
যে গান বাজনাটা হচ্ছে এমন একটা জিনিস যে আমি যদি শ্রদ্ধাশীল না হতে পারি তাহলে কিন্তু আমি স্কোর করতে পারবো না। আপনি তাহলে এখন ওই মান্নাদের ঘরানাটা মাথায় রেখে সেইভাবে আপনার রেকর্ডিং এর কাজ ওটা নিয়েই এখন আমি মানে একটা ফোকাস করেছি যে যে ওনার গান তো থাকবেই, ওনার গান গাইবো, আরো ভালো করে গাইবো, কিন্তু ওনার গান ছাড়াও নতুন গানও আজকের দিনে যদি মান্নাদের হঠাৎ করে বয়স কমে গিয়ে 44 বছর হয়ে যায় আমার মতো এরকম, তো উনি তখন কি ভাবতে পারতেন বা পারেন সেইটার আমি একটু মানে ওইভাবে চিন্তা করতে চাই, এবং আমি নিশ্চিত যে আমি ওইভাবে চিন্তা করে একটা রাস্তা ঠিক খুঁজে পাবো এবং কোনো না কোনো সময় মানুষের সেটা ভালো লাগবে, এটা আমার বিশ্বাস। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করি। নমস্কার। আবার হবে তো দেখা, এ দেখাই নিশ্চয়ই, এ সেই দেখাই, দেখা সেই দেখা। আবার আসবো, আবার। আবার আপনার অনেক গান শুনবো, নিশ্চয়ই, অনেক কথা নিশ্চয়ই, শুনবো। নিশ্চয়ই। আজকে শেষ করছি। শেষ করছি একটা গান, ছোট্ট একটু হ্যাঁ, গান হ্যাঁ, গেয়ে দিই, নিশ্চয়ই, তাহলে মনে হয় খুব ভালো। গান বাজনা ছাড়া গান বাজনার কথা কি হ্যাঁ, বলবো? হ্যাঁ, হ্যাঁ। একটা ছোট্ট দুটো গেয়ে দিচ্ছি। পারো যদি ফিরে এসো, এসো ফিরে, তোমারই থাকবো আমি কখনো, হাজার বদল হোক পৃথিবী, পুরনো হবে না প্রেম কখনো, পারো যদি ফিরে এসো, এসো ফিরে, তোমারই থাকবো আমি কখনো। গঙ্গা জলে যেমন গঙ্গা পুজো হয়, তেমনি করে তোমার গাওয়া গান, আর তোমার ভাবধারায় নতুন কিছু গান, এই নিয়ে গুরুতর পণ করে যাই, সাথে থেকো তুমি আর তোমার ঘরানা মান্না দে, সাথে থেকো তুমি আর তোমার ঘরানা মান্না দে। ফুল পাখি আকাশের কলতানার, মেঘ নদীর স্রোতে তোমারই তো গান, ফুল পাখি আকাশের কলতানার, মেঘ নদীর স্রোতে তোমারই তো গান, তুমি চিরদিন থাকবে হৃদিরাজ প্রাসাদে, দরদে সুরের রাজা মান্না দে, তুমি চিরদিন থাকবে হৃদিরাজ প্রাসাদে, দরদে সুরের রাজা মান্না দে। প্রেমিক মনের প্রেম নিবেদনের গান, তোমার কাছেই শুরু শেখা, রাগ রাগিনীর এক নতুন মানে হলো নতুন ভাবে শুরু লেখা, জাদুকরি গায়কি ছড়িয়ে
চলে গেলে, কেন চলে গেলে, কেন চলে গেলে? তুমি চিরদিন থাকবে হৃদিরাজ প্রাসাদে, দরদি সুরের রাজা মান্না দে। তুমি চিরদিন থাকবে হৃদিরাজ প্রাসাদে, দরদি সুরের রাজা মান্না দে। সুরের সাধনা কি হতে পারে, তা তোমায় দেখেই হলো শেখা। কেঁদে হাসবার, হেসে কাঁদাবার গানে অমর তোমার নাম লেখা। চোখের জলেতে ভাসিয়ে তুমি চলে গেলে, কেন চলে গেলে, কেন চলে গেলে? তুমি চিরদিন থাকবে হৃদিরাজ প্রাসাদে, দরদি সুরের রাজা মান্না দে। তুমি চিরদিন থাকবে হৃদিরাজ প্রাসাদে, দরদি সুরের রাজা মান্না দে। তুমি চিরদিন থাকবে হৃদিরাজ প্রাসাদে, দরদি সুরের রাজা মান্না দে। দরদি সুরের রাজা মান্না দে, দরদি সুরের রাজা মান্না দে, দরদি সুরের রাজা মান্না দে।